নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। চড়ক পূজা অর্থাৎ শিবের গাজন উৎসবকে ঘিরে শিলচরে উৎসব মুখর পরিবেশ। কাছাড়ে 2 কোটি টাকার হেরোইন জব্দ, আটক 8 পাচারকারী। শ্রীভূমিতে ডক্টর ভীমরাওজি আম্বেদকরের 135তম জন্মজয়ন্তী উদযাপন। ছোট দুধপাতিল জিপির বিজেপি প্রার্থী দেবব্রত দাসের মনোনয়নপত্র বাতিল করার দাবিতে রিটার্নিং অফিসারকে স্মারকপত্র। এবারে সংবাদ বিস্তারিত। চড়ক পূজা অর্থাৎ শিবের গাজন উৎসবকে ঘিরে বরাকে পরিলক্ষিত হল উৎসব মুখর পরিবেশ। শিলচরে সন্ন্যাসী জীবন বর্মনের আয়োজন এবারও নজর কাটতে সক্ষম হয়েছে মানুষের। চড়ক পূজা হিন্দু ধর্মাবলম্বীদের একটি অন্যতম লোক উৎসব। প্রতি বছর চৈত্র মাসের শেষ দিনে এই পূজা অনুষ্ঠিত হয়। চড়ক পূজা দেবাদিদেব শিবের গাজন উৎসব নামেও পরিচিত। চড়ক পূজা শুরু হওয়ার প্রায় মাসখানেক আগে থেকে বিভিন্ন সন্ন্যাসীরা কঠোর ব্রত ও সংযম পালন করেন। চড়ক পূজাকে ঘিরে প্রতি বছরই বিভিন্ন ময়দানে উৎসব উপভোগ করতে ধর্ম বর্ণ নির্বিশেষে অগণিত মানুষের সমাগম ঘটে। চড়ক পূজা পালনে এবার পিছিয়ে নেই গ্রাম বরাকও। শিলচরের ইন্ডিয়া ক্লাব ময়দান, কালীবাড়িচর, তারাপুর মালিনী বিল, জানিগঞ্জ, শ্রীকুনা, রামনগর, শিলচর শ্মশানঘাট, সুভাষনগর ময়দান সহ বিভিন্ন এলাকায় আয়োজিত চড়ক পুজো উপভোগ করতে ভিড় জমিয়েছেন দূর দূরান্ত থেকে আসা অসংখ্য মানুষ। পুজো আয়োজনে গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বরাকবাসী প্রত্যেক জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন সন্ন্যাসী জীবন বর্মন। আজকে ধরুন 36 বছর ধরে আমি চড়ক পূজাটা চলতেছে। 36 বছর ধরে আমরা এগুলা প্রত্যেক চৈত্র মাস আইলে আমরা এই পূজাটা করে যাই। প্রত্যেক বাড়ি বাড়ি যেতে লাগে আর নিরামিষ খাইয়া মানে পূজাটা করতে লাগে। আর বাইরে দেশও যারা যারা নেয়, বাংলাদেশও যাই আমরা, ধর্মনগর, ত্রিপুরা, আগরতলা, বহুত বিভিন্ন ধরনের জায়গার মধ্যে যাই। মায়াং, পানাম, জাগিরোড, মরিগাঁও, হ্যাঁ, এইসব জায়গার মধ্যে গিয়ে আমরা এগুলা পূজা করি। মানুষের নিয়ে যাওয়ারই সব কমিটি তরফের থেকে আর নিয়ে। তখন আমরা 36 বছর যেতেছি। আমরা বহু ধরনের খেলাধুলা আছে। মানে খেলা হলেও ধরুন আমরা প্রথম থেকে মানে খেলা হইলো কিটা ঘরগড়ি পূজা, তারপরে বসি ফুটা নিয়ে, বলম ফুটা নিয়ে, সৈন্য উক্কা লাগা নিয়ে, তখন জলসজ্জা, ভূমিসজ্জা, দুরল সজ্জাটা যারা আছে এটা মন্ত্রের সাহায্যে সূর্যের আলো থেকে আগুন আয়ে তখন এটা মানে আগুনটা জ্বলে। এটা তো আপনারা সবাই জানেনই, সবাই দেখছেনও চিনি। এইগুলা কারা বসি মানে ধরুন বিভিন্ন ধরনের খেলা আছে। যজ্ঞ, মাথা মাথা যজ্ঞ আছে, চোখের মাথা যজ্ঞ আছে, নররাক্ষস, নরসিংহ, মানে 36টা বান মানে মারতে লাগে। লিঙ্গ বান যারা এখন লিঙ্গ বানারি, লিঙ্গ বানও কল শুনলে সে পারে না। আপনারা তো সবাই দেখছেন, জনগণের সবাই জানেন, দেখছেনও লিঙ্গ বান মারা হইব। এখানেও পাশের বলম যারা রাখো, পাশের বলমটা ওগুলো ফুটাইতে পারে না। যে পাশের বলম দিয়ে একটু পাশের বলমটা মানে একটু লাগলে পরে তা মানে ডাক্তার ধরে দিতে লাগে। এই পাশের বলমটা জিব্রা দিয়া মানে পুরা নেয়া মানে ঢুকাই নেয়া মানে এটা নেয়া 3 ঘন্টা পর্যন্ত রাখা হয়। যিনি মানুষের মঙ্গল কামনা পূর্ণ হয়, সবে শিবে করেছে, বানরা যেটা সৃষ্টি করেছে, তখন আমরা এই পূজাটা আমরা করে যাই। এটা বানরা থেকে সৃষ্টি হয়েছে, আমরা পূজা করে যাই। মানুষের মঙ্গল কামনা যে যা আশা করে পূর্ণ করে, ছেলে মেয়ে যারা কথা না হয়, সন্তান কথা না হয়, এইটাও মানে ঠাকুরের আশীর্বাদে সন্তান আদি হইতেছে, রোগ ব্যাধি ভালো হইতেছে, বিভিন্ন ধরনের মানে রোগও ভালো হইতেছে আমার আশীর্বাদে।
ঘরগরির আশীর্বাদে। এটা তো আমার কোনো কিছু হচ্ছে না, আমারও তো একটু উসিল্লার ইচ্ছা মানে ঠাকুরের আশীর্বাদে। এই কারণে মানে মানুষ হাজার হাজার মানুষ মানে সঙ্গত হওয়া সবই থেকে। নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ গতকাল রাতে অবৈধ নেশা জাতীয় দ্রব্য পাচারের বিরুদ্ধে 4টি পৃথক অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণের ড্রাগস জব্দ করেছে। কাছাড়ের জেলা পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানিয়েছেন, পুলিশ 37 নম্বর জাতীয় সড়কের ওএনজিসির কাছে ধলাইয়ের মকবুল হোসেন এবং সোনাইয়ের জামাল উদ্দিন নামে 2 ব্যবসায়ীকে আটক করে এবং তাদের কাছ থেকে প্রায় 78 গ্রাম ওজনের 6টি সন্দেহভাজন হেরোইন উদ্ধার করেছে। এছাড়া শিলচর শহরতলি শহীদপুরের বাসিন্দা আনার হোসেন বাড়ি থেকে প্রায় 177 গ্রাম হেরোইন যুক্ত 16টি সাবানের কেস উদ্ধার করেছে পুলিশ। শিলচর এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এক বিশেষ অভিযানে প্রায় 12 গ্রাম ওজনের 44টি শিশির বোতলে হেরোইন সহ 5 জন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। কাছাড় পুলিশ 24 ঘন্টার মধ্যে 2 কোটি টাকার প্রায় 416 গ্রাম হেরোইন উদ্ধার করেছে। ড্রাগস বা নিচাযুক্ত সামগ্ৰীৰ সৰবৰাহৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু এই অভিযান কাছাৰ জিলাৰ ট্ৰেনজিট পইণ্ট হিচাপে যিবিলাক সৰবৰাহকাৰী অবৈধ সৰবৰাহকাৰী ব্যৱহাৰ কৰি আছে তেওঁলোকক আমি একেৰাহে আমি ধৰিবৰ কাৰণে আমি সদায় চেষ্টা কৰি আছোঁ। আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই ৰাজ্যখনক সম্পূৰ্ণৰূপে ড্ৰাগছ মুক্ত কৰাৰ যি তেওঁ অভিযান, সেই অভিযানৰ অংশস্বৰূপে যোৱা পুৱতি নিশা আমি এটা বিশেষ অভিযান চলাইছিলোঁ সমগ্ৰ জিলাখনতে। আৰু জিলাখনৰ 4টা ঠাইত আমাৰ এই এটা বিশেষ অভিযান চলিছে। প্ৰথমটো অভিযান আমাৰ ধলাই অঞ্চলত হৈছিলে, দ্বিতীয়টো অভিযান আমাৰ গুমৰাহত হৈছিলে আৰু তৃতীয় আৰু চতুৰ্থ অভিযান আমাৰ সদৰ থানাৰ এলেকাত এই অভিযান চলিছিলে। আৰু গোটেই অভিযান কালত আমি 416 গ্ৰাম 416 গ্ৰাম আমি সাসপেক্টেড টু বি হিৰোইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু এই গোটেইকেইটা অভিযানত আমি কেইবাজন ব্যক্তি আমি প্ৰায় 9 গৰাকী ব্যক্তি আমি অবৈধ ড্ৰাগছৰ সৰবৰাহকাৰী আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। তাৰে প্ৰথম অভিযানটো আমাৰ ধলাই অঞ্চলত চলিছিলে। সেই অভিযানত আমাৰ মকবুল হোসেন আৰু জামাল উদ্দিন বুলি 2জন ব্যক্তি আমি সোনাই অঞ্চলৰ ব্যক্তি তেওঁলোকক আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু তেওঁলোকৰ পৰা আমি 6টা চাবোনৰ বাকচত সাসপেক্টেড টু বি হিৰোইনছ আমি জব্দ কৰিলোঁ। আৰু দ্বিতীয়টো অভিযান কালত গুমৰাহত আমি এটা নাইট ছুপাৰ এটা বিশেষ সংবাদৰ আমি পম খেদি আমি তাত এটা নাইট ছুপাৰত আমি অভিযান চলাওঁ। আৰু এই নাইট ছুপাৰৰ পৰা 2জন ব্যক্তিক আমি এপ্ৰিহেণ্ড কৰোঁ। এজনৰ নাম দিলবাৰ হুছেইন আৰু আনজনৰ নাম কমৰুল হুছেইন। 2জন ব্যক্তিৰ ঘৰ হাইলাকান্দিত। তেওঁলোকক যেতিয়া বাছখনত খান্তালাচি চলোৱা হয় তেওঁলোকৰ সৈতে আমি 13টা চাবোনৰ বাকচত হিৰোইনযুক্ত 13টা চাবোন বাকচ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু তাৰ লগতে আমি শিলচৰৰ চৈতপুৰ অঞ্চলত আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে। আৰু সেই অভিযান কালত আমি 16টা সব কেছেছ 16টা চাবোনৰ বাকচত আমি সাসপেক্টেড টু বি হিৰোইনছ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু তাৰ লগতে শিলচৰৰ আন এটা আমাৰ বিশেষ অভিযান চলিছিলে। আৰু এই অভিযান কালত আমি 44 নম্বৰ 44টা মানে সৰু সৰু চাবোনৰ কণ্টেইনাৰ ভায়েল আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছিলোঁ। আৰু তাৰ লগতে আমি 5জন ব্যক্তিক আমি ইয়াত এপ্ৰিহেণ্ড কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু সৰ্বমুঠ আৰু 9জন ব্যক্তিক আমি এৰেষ্ট কৰিলোঁ। আৰু যিখিনি পৰিমাণৰ আমি ড্ৰাগছ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ তাৰ পৰিমাণ হ'ল 416 গ্ৰাম ড্ৰাগছ। আৰু তাৰ আনুমানিক যি বজাৰ মূল্য চোৰাং বজাৰত যি বজাৰ মূল্য হ'ব ই প্ৰায় 2 কোটি টাকা। আইনজ্ঞ, অর্থনীতিবিদ, সমাজ সংস্কারক তথা ভারতের সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাওজি আম্বেদকরের 135তম জন্মজয়ন্তী ঘটা করে উদযাপন করা হলো সমগ্র দেশে। ব্যতিক্রম ছিল না রাজ্য তথা জেলা পর্যায়েও। বরাক উপত্যকার শ্রীভূমি জেলার সাড়ম্বরে পালিত হয় আম্বেদকরের জন্মজয়ন্তী।
সোমবার সকাল দিকে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। সামিল ছিলেন বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ, জেলা বিজেপি প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা। বর্তমানে কলকাতার মুর্শিদাবাদে হিন্দুদের উপর অকারণে নির্যাতন চালানো হচ্ছে, তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছেন। তার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন বিধায়ক কমলাক্ষ সহ বিজেপির অন্যান্য কর্মকর্তারা। 1951 সনে উনি জন্মগ্রহণ করেছিলেন। 135তম জন্মজয়ন্তী আজকে, এবং আজকের এই দিনে ওনার প্রতি আমার শ্রদ্ধা, আমার শুভেচ্ছা এবং প্রণাম নিবেদন করলাম। এবং বিশেষ করে ভীমরাও বাবাজি আম্বেদকর যে সময়ের বাতাবরণ, যে সময়ের পরিবেশ, বিভীষিকাময় একটা পরিবেশ একটা ছিল, সেই সময় জাতিভেদ প্রথা বেশি ছিল। সেই সময় গ্রামের একটা ছেলে কিভাবে লন্ডনে একটা ভালো কলেজ, কিভাবে অক্সফোর্ড ইউনিভার্সিটি, সেই বিভিন্ন জায়গায় গিয়ে পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং ভারতবর্ষের সংবিধান রচনা করেছিলেন। তো ওনার প্রতি আমার শ্রদ্ধাটুকু নিবেদন করছি, এবং বিশেষ করে ওনার আদর্শ, ওনার চিন্তাধারা, ওনার মানসিকতা যাতে সমাজে যাতে বিস্তার লাভ করে যাতে। কিন্তু এই যে উগ্রতার যেটা সাড়া নিয়ে আজকে যারা মুর্শিদাবাদে, ওয়েস্ট বেঙ্গলে যে ঘটনা চলছে, হিন্দুদের উপর যে অত্যাচার চলছে, এবং দেয়ার ইজ এ মেন্টালিটি, এই মেন্টালিটি এটাই হচ্ছে কি প্রকৃত মেন্টালিটি। তাই সেগুলো প্রতিহত করতে হবে। আমরা ভারতীয় মুসলমান, ভারতীয় সভ্যতা সংস্কৃতির প্রতি যার অগাধ বিশ্বাস, ওদেরকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু এই যে ঔরঙ্গজেবের আদর্শ, মোহাম্মদ জিন্নার আদর্শ যারা নিজেকে আইডিওলজি হিসাবে যারা মেনে নেয়, এবং পরবর্তী সময়ে এই ঔরঙ্গজেবের আদর্শকে যারা নিজের আদর্শ হিসাবে নিয়ে চলতে থাকে, তারাই এরকম ইনসিডেন্ট করে, দোকানপাট ভাঙচুর করে, মানুষের ঘর লুটপাট করে। এবং তার ফলে আমরা বিগত দিনে দেখেছি, আজকেও ওয়েস্ট বেঙ্গলে সেই পরিবেশ আমরা দেখতে পারছি। আমি ধিক্কার জানাই আজকের দিনে এই সংবিধানকে যে অস্বীকার করা হচ্ছে, সংবিধানকে যে অপমান করা হচ্ছে। এবং আমি মনে করি যে আজকের দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে অসাংবিধানিক কথাবার্তা উনি বলছেন, আমি আজকের দিনে ওনাকে ধিক্কার জানাই এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি যে উনি কলকাতাকে এডিশনাল ফোর্স দেওয়া এবং কলকাতার পরিবেশটাকে যাতে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে রূপান্তরিত করা যায়, সুষ্ঠু সুন্দর বাতাবরণ সৃষ্টি হয়। শহরতলির ছোট দুধপাতিল জিপির বিজেপি প্রার্থী দেবব্রত দাসের মনোনয়নপত্র বাতিল করার দাবিতে রিটার্নিং অফিসার সহ জেলা শাসককে স্মারকলিপি প্রদান করল জেলা কংগ্রেস। আইনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দলের। শিলচর শহর সংলগ্ন ছোট দুধপাতিল জিপির বিজেপি প্রার্থী দেবব্রত দাসের মনোনয়নপত্র অতি সত্বর বাতিল করার দাবিতে সোমবার কাছাড়ের জেলা শাসক সহ রিটার্নিং অফিসারকে একটি স্মারকলিপি প্রদান করল শিলচর জেলা কংগ্রেস কমিটি। আমরা এখান থেকে বিজেপি একটা প্রার্থী দিছে, যে প্রার্থীটার নাম হলো দেবব্রত দাস, এপি পদে। বাড়ি তার বর্তমানেও আছে এবং আগেও আছিল, বরখলা বিধানসভাতে আছে, মুরলীধর জিপিতে আছে। ছোট দুধপাতের জিপিতে তার কোনো বাড়িঘর নাই। সে কি তা করছে, 2 নম্বরীভাবে ছোট দুধপাতের জিপিতে তার ভোটার লিস্টের নাম সংযোজন করিয়া ছোট দুধপাতের জিপিতে তার একটা হোল্ডিং করছে, আর মুরলীধর জিপিতে তার একটা হোল্ডিং আছে। 2 জিপিতে 2 কনস্টিটিউতে আছে। এটা ছোট দুধপাতের জিপির ভোটার লিস্ট, সিরিয়াল নম্বর ছোট দুধপাতের জিপিতে তার আছে 636, হোল্ডিং নম্বর আছে ছোট দুধপাতিলের তার 433, আর মুরলীধর জিপিতে আছে তার সিরিয়াল নম্বর 399, হোল্ডিং নম্বর 379। আমরা ডিসির কাছে আমরা একটা মেমোরান্ডাম, রিটার্নিং অফিসার কাছে একটা মেমোরান্ডাম দিছি, সিওর গেছে দিতে আইছিলাম, পাইছি না অ্যাবসেন্ট, তাকে আমরা দিমু। যদি তারা সুব্যবস্থা না নেয় তা আমরা আইনি ব্যবস্থা নিই। কাছাড়ের রিটার্নিং অফিসার জেলা অধিপতিকে আমরা একটা মেমোরান্ডাম দিয়েছি। বিজেপির একজন প্রার্থী যার নমিনেশনটা অ্যাকসেপ্ট করা হয়েছে গতকালকে, ওনার 2টা জায়গাতে ভোটার লিস্টের নাম আছে। ওনার নাম মুরলীধর জিপিতেও আছে, ওনার নাম ছোট উৎপাদন জিপিতেও আছে। আইনত সংবিধান অনুযায়ী অ্যাজ পার পঞ্চায়েত অ্যাক্ট একটা ভোটারের নাম 2 জায়গায় হতে পারে না। তাই এই 2 নম্বরই কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা কংগ্রেস দল প্লাস আমাদের যে প্রার্থী আছেন ছোট উৎপাদনে, আমরা একটা অভিযোগ দায়ের করেছি। জেলা অধিপতির অফিসে দায়ের করে আমরা এসেছিলাম এখানে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার যিনি সিও জেলা পরিষদ ওনাকে দিতে, কিন্তু আজকে আমরা অফিসটা বন্ধ পেয়েছি। দাবি হচ্ছে যে আইনকে মেনে, সংবিধানকে মেনে, পঞ্চায়েত অ্যাক্টকে মেনে যে প্রার্থীকে বিজেপি মনোনয়ন দিয়েছে ছোট উৎপাদন থেকে, ওনার মনোনয়নটা অতি সত্বর বাতিল করা হোক। মুরলীধর জিপিটা কিন্তু বরখলা সমষ্টিতে
আর ছুটোর উৎপাদে জিপিটা হচ্ছে উদারবন সমষ্টিতে। একটা ব্যক্তি দু জায়গায় ভোটার ছিলাম, একটা সমষ্টি উদারবন, একটা সমষ্টি বরখলা। এইভাবে অন্যায়ভাবে যদি মনোনয়ন স্বীকৃতিপ্রাপ্ত হয় তাহলে সংবিধানের জন্য একটা কালো দিন। আমরা এর প্রতিবাদ করছি, আমরা অতি সত্বর নমিনেশনটা ক্যান্সেল করার জন্য আমরা দাবি করব। কংগ্রেস দলের ভোটারদের কাছে বলার কিছু নেই। বিজেপি দল যেসব উন্নয়নমূলক কাজ করেছে সেই উন্নয়নের নিরিখে জনগণের কাছে ভোট চাইছে, তাই ভোটাররা উন্নয়নের নিরিখে তাদের রায় দেবে। পঞ্চায়েত নির্বাচনে দয়াপুর আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে বিজেপি দলের প্রার্থী সুনন্দা কুর্মী জয়ী হবার পর সিএনএন-এর সাংবাদিক নিহার কান্তি রায়ের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে দলের জেলা সভাপতি রূপম সাহা কথা বলেন। জেলা সভাপতি বলেন, বিজেপি দল এখন পর্যন্ত 26টি আঞ্চলিক পঞ্চায়েত দখল করেছে। আজকে এই পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন একদম টিকিট বিতরণ থেকে ভারতীয় জনতা পার্টির যেভাবে মানুষ এগিয়ে এসছেন এবং ভারতীয় জনতা পার্টির টিকিটের জন্য অনেক আবেদন পড়েছে, কিন্তু আমরা দেখেছি আমরা যাদেরকে টিকিট দিয়েছি ওনারা সবাই সঙ্গে, যারা আবেদন করেছিল যারা টিকিট পাননি ওনারাও সঙ্গে কাজ করছেন। আর ভারতীয় জনতা পার্টির একটা বড় আমাদের ঐতিহাসিক ফল বলবো যে ইলেকশন হওয়ার আগে থেকেই প্রায় আমরা আজকের দিনে 26 জন আঞ্চলিক পঞ্চায়েত, 1 জন জেলা পরিষদ আমরা অলরেডি বিজয়ের পথে এবং আমরা নির্বাচিত হয়েছি। আগামী কালকে পরশুর মধ্যে আরও কয়েকজন এইভাবে আমাদের দলে ইচ্ছা প্রকাশ করেছেন যে আমরা নির্বাচনে লড়তে রাজি না। ভারতীয় জনতার কাজকর্ম দেখে, বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মার কাজকর্ম দেখে ওনারা যে পাবলিকের কাছে গিয়ে যে কংগ্রেস সম্বন্ধে কথা বলবে সেই কথা বলার সাহসটুকু নেই। তো বিগত দিনে কংগ্রেসের যে কাজকর্ম নিয়ে মানুষ সংশয় আছে এবং পঞ্চায়েত নির্বাচনে গাঁও ভিত্তিক যে রাজনীতিতে যে বিগত দিনে আপনারা জানেন মানুষ কংগ্রেসের রাজত্বে অনেক লুণ্ঠন হয়েছে, লুটপাট হয়েছে এবং বিভিন্ন জায়গায় জিপি এলাকায় কাজকর্ম হয়নি। তার পুনরাবৃত্তি যাতে কংগ্রেস বা পাবলিক চাইছে না, কংগ্রেসের মানুষের কংগ্রেসের নমিনেশন চাইছে না। এবং যারা কংগ্রেস নমিনেশন দিয়েছে আপনারা জানেন কিছু কিছু মানুষকে পয়সা নিয়ে যেভাবে অর্থ লেনদেনের মাধ্যমে নমিনেশন দেওয়া হয়েছে, এটা কংগ্রেসের কালচার। ভারতীয় জনতা পার্টিতে যাদের নমিনেশন দিয়েছে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন এবং সবাই আমার দৃঢ় বিশ্বাস যে এবার কাছাড় জেলায় ভালো রেজাল্ট হবে। ভালো আপনারা দেখবেন যে ভালো সংখ্যায় আমাদের আঞ্চলিক পঞ্চায়েত জেলা পরিষদ জিতে আসবে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতি 1432 বঙ্গাব্দকে স্বাগত জানাতে ভিন্নমাত্রিক এক ব্যতিক্রমী কার্যসূচি হাতে নিয়েছে। এক জায়গায় বসে কথা, কবিতায়, গানে, নাচে বর্ষবরণ অনুষ্ঠানের বদলে এবছরে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল 7টায় শিলচর ডিএসএ থেকে বের হবে এই শোভাযাত্রা। সেন্ট্রাল রোড, প্রেমতলা, শ্যামাপ্রসাদ রোড, পার্ক রোড হয়ে বঙ্গভবনে শেষ হবে। তাতে আপনাদের অংশগ্রহণ করার জন্য বিনম্র অনুরোধ জানানো হচ্ছে। আপামর নাগরিকগণ, আগামীকাল নতুন ভোরের আলো নিয়ে আসছে নতুন বাংলা বছর 1432 বঙ্গাব্দ। নতুন বছরের প্রথম ভোরে অর্থাৎ পয়লা বৈশাখ 15ই এপ্রিল মঙ্গলবার নতুন বছরকে স্বাগত জানাতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। অখণ্ড বাঙালি জাতীয়তাবোধ এবং অন্যান্য ভাষিক গোষ্ঠীর সঙ্গে আত্মিক সেতুবন্ধন আরও জোরদার করার লক্ষ্যে আয়োজিত এই শোভাযাত্রা আপনাদের স্বতঃস্ফূর্ত যোগদানের মাধ্যমে আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠুক। নাচ, গান, কবিতায় মুখর এই শোভাযাত্রায় শহরের সকল সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা, বিভিন্ন সংগঠন সহ দল মত নির্বিশেষে প্রত্যেককে এই শোভাযাত্রায় অংশগ্রহণের সাদর আমন্ত্রণ জানাচ্ছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। বর্ণময় এই শোভাযাত্রা 15 এপ্রিল মঙ্গলবার সকাল 7টায় জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণ থেকে আরম্ভ হবে। সবাইকে
সকাল 6:30টার মধ্যে সেখানে জমায়েত হওয়ার জন্যে আন্তরিক অনুরোধ জানাচ্ছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। ধন্যবাদ। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. DRG Dream School. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ নববর্ষ উপলক্ষে করুণ টিভিএস দিচ্ছে আকর্ষণীয় অফার। আজই কিনুন আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আর পেয়ে যান আকর্ষণীয় উপহার। থাকছে লো ডাউন পেমেন্টের অফার। এছাড়াও থাকছে টিভিএস এক্সচেঞ্জ অফার। এছাড়াও পাবেন অ্যাসিওর্ড গিফটস, যেমন ফুল ট্যাঙ্ক পেট্রোল, 2000 টাকার ডিসকাউন্ট, 2 মিনিটের মধ্যে ফিন্যান্সের অ্যাপ্রুভাল। থাকছে বাজাজ ফিন্যান্স, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মতো সুবিধেও। করুণ টিভিএস দিচ্ছে নববর্ষ উপলক্ষে আকর্ষণীয় বিশেষ ছাড়। করুণ টিভিএস, ঠিকানা সোনাই রোড, অপোজিট সাই বিকাশ স্কুল, শিলচর। যোগাযোগের নাম্বার 9287999622 এবং 9287999621। শুভ নববর্ষ উপলক্ষে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে করুণ টিভিএস। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। শিলচর রামনগর বাইপাসে জমি জবরদখল চেষ্টার অভিযোগ
পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অবৈধভাবে জমি দখলকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি থাকা সত্ত্বেও ভূমাফিয়ারা শিলচর রামনগরে বাইপাসে রাস্তার পাশে থাকা 14 কাঠা জমি অবৈধভাবে মাটি ফেলে জমি জবরদখল করার অভিযোগ আনলেন জমি মালিক তাজুল ইসলাম চৌধুরী। হ্যাঁ, কাটাল রোডের বাসিন্দা। আমার জায়গা এখানে 54 কাঠা জমিন ছিল। কে বা কারা ইয়া রাত্রে মাটি ফেলাইয়া দখল লইলায়। তো 1 নম্বর হইল গিয়ে উত্তম কুমার সুইনা, তার দলবুল লইয়া হিলাল উদ্দিন লস্কর, আর ওই যে সন্তোষ লইয়া একজন আর শাহজাহান আহমেদ ও যে এখানে চন্দ্রপুরে, তারা দলবুল লইয়া রাত্রে, আর মির্কা সিং বাবু পাঁচগুড়ির মিলিয়া জুলিয়া আমার জায়গাটা তার অন্যর কাছে বিক্রি করতো বুঝছেন। তে আমি একটা মধ্যে এফআইআর করেছিলাম রাঙ্গিরগাড়ি থানাতে। এইটা রাঙ্গিরগাড়ি থানাতে বলে যে বিচারের মাধ্যমে শেষ হোক। তো বিচারের মধ্যে দলিল কিনলাম আমি ডিসি মধ্যে অনুমতি পাওয়ার পরে দলিল নিয়েছি। এখন কিটা ওই যে সন্তোষে আর হিলালে আমার বিচার করিয়া কিটা জায়গা দিয়ে দিব নাকি। নমস্কার, আমি পাপ্পু মজুমদার, আমি জীবন চৌধুরীর ছোটো ভাই, শিশিত্য ভাই। আমরা ব্যারিকেড 12 তারিখ এখানে ব্যারিকেড দিয়েছিলাম। এই 12 তারিখ ব্যারিকেড দেওয়ার কারণে তারা ইয়া ল্যান্ড মাফিয়া উত্তম সিনহা, তারা ল্যান্ড মাফিয়া তারা কিতা করছে, এখান থেকে তারা সব ইয়া আমরা কাছে একটা ডিমান্ড করছে, হয়েছে কাটাপতি 1 লাখ টাকা করি প্রত্যেক কাটাপতি আমরা দিয়ে দেও, তে তোমার জমিনটা ঠিক রইব। আমরা উঠিয়া বললাম আমি জমিন খরিদ করছি, জমিন খরিদ করি আমি তোর এখানে আবার দিতাম, এখানে তোরে আমি ল্যান্ড মাফিয়ার কাছে টাকা দিতাম, আমার কাছে পয়সা নাই। এখানের মাঝে আমার বাউন্ডারি ওয়ালের পারমিশন আছে, সব কিছু জিনিস আছে। আমি এখানে একটা রেস্টুরেন্ট খোলার জন্য করছি, প্রস্তাব নিয়েছি। এর কারণে এফআইআরেও লেখছি, কিচ্ছু করা গেছে না। এরপরেও তারা মাটি ফেলাইছে, পয়লা 3 গাড়ি মাটি ফেলাইছে। 3 গাড়ি মাটি ফেলানির পরেও আমরা আওয়ার পরে তারা মস্তান। দেখো আমরা এখন প্রশাসন লেভেলে গেলে না, কোনো রাস্তা নাই, আমরা গুন্ডা নাই, সান্ডা নাই, ল্যান্ড মাফিয়া তারা হঠাৎ রাত্রে ঘর বানাইয়া রাখা আছে এখানে। আর একা তাজুল ইসলাম চৌধুরী তার কাছে ডিমান্ড জারি করে, ডিমান্ড দিছে না। এর কারণে জমিনের খুঁটি ছাড়িয়া 79 ছাড়িয়া পুরা প্লট মাটি ফেলাইয়া কইছে তারা যাহা খরচ করিলা। এখন আমরা এসপি আর মুখ্যমন্ত্রীর কাছে এটা প্রশাসন লেভেলে আমরা যাইতে বাধ্য হয়ে গেছি। সোনাই অগোপন নির্বাচনী সভায় কংগ্রেস মুক্ত করার আহ্বান জানান সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদক আয়েশা সুলতানা চৌধুরী। রবিবার রাত্রি 8টায় রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সোনাই মোহনপুর জিপিতে এক নির্বাচনী সভা আয়োজন করা হয়। অগপ দলের নির্বাচনী সভায় উপস্থিত অসম গণপরিষদের ভাতৃ সংগঠন সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আয়েশা সুলতানা চৌধুরী, বিজেপির কাছাড় জেলা সংখ্যালঘু মোর্চার সহ সভাপতি হামিদুল ইসলাম লস্কর, অগপ সোনাই বিধানসভা পরিষদের সাধারণ সম্পাদক জমিল আহমেদ বরভুইয়া প্রমুখদের উত্তরীয় পড়িয়ে সম্মান জানান কাপ্তানপুর কাজীডহর জেলা পরিষদ সদস্যার মিত্র জোটের সমর্থিত প্রার্থী আহমেদ ফাতিমা বেগম লস্কর। কংগ্রেস যেহেতু আপনারা জানেন আহমদ ফাতিমা লস্কর অ্যালায়েন্সের একজন ক্যান্ডিডেট, বিজেপি এজিপির একজন ক্যান্ডিডেট। আমার হামিদুল আঙ্কেল অনেক কিছু বললেন, মূল্যবান কথা কিন্তু বলেছেন কংগ্রেসের সম্বন্ধে। কিন্তু সেই কথা বলার আগে আমি একটা কথা বলতে চাই, এখানে উপস্থিত আমার আঙ্কেল, আমার তেরাবি আলী আঙ্কেল মাইক নিয়ে অনেক দুঃখের সাথে একটা কথা বললেন যে আমি আমার সারা জীবন কংগ্রেস করেছি কিন্তু সেই কংগ্রেস থেকে আমি কিছু পেইনি। আপনারা উনি যখন বলছিলেন আমি ওনার চেহারার দিকে, ওনার ফেসের দিকে তাকিয়েছিলাম, অনেক দুঃখের সঙ্গে বলেছেন গণপরিষদ দলে আজকে 8 years হয়ে গেছে। মনে হয় যে জীবনের অনেক মূল্যবান সময় আমি দিয়ে দিয়েছি। ব্যক্তিগতভাবে আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন আমার এরকম ফিল হয়। উনি ওনার এজ দেখেন আজকে। আঙ্কেল আপনার এজ কত হবে? 70 বছর থেকে কোনো একজন ব্যক্তি, 70 বছর যে ব্যক্তির হয়ে গেছে উনি কংগ্রেস করেছেন। আর সেই কংগ্রেস থেকে
উনি বললেন একটাই কথা যে আমি আজ পর্যন্ত কিছু পেয়ে নেই। আরেকটা মেসেজও পেয়েছিলাম আমি যে উনি একবার কংগ্রেসের টিকিটের দাবিদারও ছিলেন, সেই কংগ্রেসের টিকিটও উনি পেয়ে নেই। আপনারা তো সবাই এই কথার প্রুফ আছে আপনার কাছে, যেহেতু গ্রামের জনগণ আপনারা তো জানেন যারা আছেন। তো সেইটা হচ্ছে কি কংগ্রেস। গণপরিষদ দলকে আপনারা কেন ভোট দেবেন? একটা প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে কংগ্রেসি নেতারা, যেটা হচ্ছে কংগ্রেস বিজেপি এ টিম বি টিম, সেটার থেকে কিন্তু সতর্ক হয়ে থাকতে হবে আপনাদেরকে। হনুমান জয়ন্তী উপলক্ষে শিলচরে বিশাল শোভাযাত্রা বের করল বজরং দল। শোভাযাত্রায় হেঁটে বা বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে কয়েক হাজারেরও অধিক হনুমান ভক্ত অংশগ্রহণ করেন। দেখুন সবিশেষ। রবিবার সন্ধ্যায় শিলচর মালগ্রাম পঞ্চানন শিববাড়ি থেকে বিশাল হনুমানজির মূর্তি নিয়ে শোভাযাত্রা বের হয় শিলচর শহরে। শোভাযাত্রায় থাকা বিভিন্ন ট্যাবলোতে জীবন্ত শিব এবং রাম সীতা লক্ষণকে দেখা যায়। অংশগ্রহণ করেন বজরং দলের কর্মকর্তা ছাড়াও বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা সহ শিলচর শহরের আম জনতা। শোভাযাত্রায় যোগদান করেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা পূর্ণচন্দ্র মণ্ডল, শান্তনু নায়েক, এছাড়াও জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল এবং কিশোরনাথ সহ অন্যান্য ব্যক্তিত্বরা। বিপদের মুখে নাকি আনিপুর জেলা পরিষদের বিজেপি প্রার্থী রেজওয়ানা বেগমের স্বামী, এমনটা যেন আভাস পাওয়া গেছে। জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র পরীক্ষা নিরীক্ষা করতে সামনে আসে লুকায়িত তথ্য মতে বিজেপি প্রার্থী রেজওয়ানা বেগম জমা দেওয়া এফিডেভিট অনুসারে তার জন্ম হয়েছিল 1993 সালের 5ই অক্টোবর। তার প্রথম সন্তান হয় 2010 সালের 25শে আগস্ট। তথ্য অনুযায়ী রেজওয়ানার নিকাহ হয়েছিল 16 বছর 9 মাসে। সেই মতে সন্তানের জন্ম হয়েছিল 17 বছরে। বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পরীক্ষার বৈতরণী পার হলেও আইনের লম্বা হাত থেকে তিনি বের হতে পারছেন না। বাল্যবিবাহের আইনে রেজওয়ানার স্বামী যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন। এদিকে কম বয়সী নিকাহের জন্য বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের দাবি উত্থাপন করছেন প্রতিপক্ষ প্রার্থীর আইনজীবী। বাল্যবিবাহ প্রতিরোধে সরকার যখন কড়া পদক্ষেপ গ্রহণ করছে, সেই সময় বিজেপি প্রার্থীজন আইন বিরুদ্ধ কাজ করায় কি ব্যবস্থা গ্রহণ করা হবে তার দিকে চেয়ে রয়েছেন অনেকেই। জেলা পরিষদ ইলেকশনের প্রতিজন ক্যান্ডিডেটের যে বায়োডাটা সমাজলা অফিসের নোটিশ বোর্ডে আছে, সেখান থেকে দেখতে পাচ্ছি আমরা যে রেজওয়ানা বেগম যে ক্যান্ডিডেট, ওনার জন্মের তারিখ 93, আর প্রথম সন্তানের জন্ম হয়েছে 2010 ইংরেজি। সুতরাং ওনার বাল্যবিবাহ হয়েছে। আর আসাম পঞ্চায়েত অ্যাক্টের যে ক্রাইটেরিয়া আছে, যে নিয়ম আছে পঞ্চায়েত ইলেকশন কন্টেস্ট করার জন্য, সেখানে বাল্য বয়সে বিবাহ হলে সেই ক্যান্ডিডেটগুলো কন্টেস্ট করতে পারবে। আমরা এই দেখে অভিযোগ করেছি। উনি যে অ্যাফিডেভিট জমা দিয়েছেন নমিনেশনের সাথে, যে অ্যাফিডেভিট, ওই বক্তব্যগুলো অ্যাফিডেভিটও আছে। গতিকে এখানে আর প্রমাণ করারও কিছু নেই। আমরা শুধু সময়ের অপেক্ষা। রিটার্নিং অফিসার, যে সমাজলা অফিসার যে আছে, উনি ডিক্লারেশন দিবেন ওনার ইয়েটা কোনটা। আমাদের পার্টি কংগ্রেস পার্টি বৈধতা পেয়েছে, নমিনেশনে বৈধতা, ওর নমিনেশনটা অলরেডি অ্যাকসেপ্ট হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে, এখন যেহেতু দেখা গেছে উনি বাল্যবিবাহ অভিযুক্ত, ওদিকে ওনার স্বামী তো যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হতে পারে। যদি না হয়, প্রচার হয়েছে, যদি না হয় আমার ক্যান্ডিডেট নিজে গিয়ে এফআইআর। ভারতবর্ষের সংবিধান প্রণেতা ভারত রত্ন ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিনে এক মঞ্চে দেখা গেল কংগ্রেস বিজেপি নেতাদের। দেখুন সবিশেষ। রাজনৈতিক বৈরিতা ভুলে কংগ্রেস বিজেপি নেতারা অফিস পাড়ায় স্থাপিত বাবা সাহেবের মর্মর মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য জানালেন। আয়োজিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবছরও সমতা সৈনিক দলের উদ্যোগে বাবা সাহেবের জন্মদিন ঘটা করে পালিত হল। এবছর শতবর্ষ পূর্তি সমারোহ অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের অনুষ্ঠানে জেলা কংগ্রেস এবং জেলা বিজেপির তাবর নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এদিকে কাছাড় জেলা বিজেপির উদ্যোগে জেলা কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের হয় জেলা বিজেপির তরফ থেকে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, ধলাইয়ের বিধায়ক
নেহার কান্তি দাস, জেলা সভাপতি রূপম সাহা সহ এক ঝাঁক নেতারা। বাবা সাহেবের জীবদ্দশায় কংগ্রেস এবং তৎকালীন নেতৃত্ববৃন্দ কিভাবে বাবা সাহেবকে বঞ্চনা করেছিলেন বক্তব্যে পরিমল এবং কৌশিক তা তুলে ধরে কড়া সমালোচনা করেছেন। 47 সালে স্বাধীনতার পর থেকে পরে যখন সংবিধান রচনা করার দায়িত্ব দেওয়া হয়েছে, যার মুখ্য কারিগর ছিলেন B.R. আম্বেদকরজি, এমন এক সংবিধান তৈরি করে দিয়েছিলেন যে আজকের দিনেও সেই সংবিধানকে মেনে ভারতবর্ষের সব বলবো না, কিন্তু আমরা যে রাজনৈতিক দলে বিশ্বাস করি সেই ভারতীয় জনতা পার্টি প্রতিটি কাজ সংবিধানকে মেনে আমরা দেখেছি, কাজ করে গেছি। কিছুদিন আগে আমরা সংবিধান গৌরব দিবস আমরা পালন করেছি। আর গৌরব দিবস পালনের উদ্দেশ্যই ছিল যে ভারতবর্ষের মানুষের কাছে সংবিধানকে নিয়ে যেভাবে কিছু রাজনৈতিক দল যেভাবে ছেলে খেলা শুরু করেছে, যেভাবে সংবিধানের বই হাতে নিয়ে শপথ বাক্য পাঠ করে বিভিন্ন সময় আমরা দেখেছি সংবিধান নিয়ে পকেটে ঘোরাফেরা করে, কিন্তু সংবিধানে একটা কথা মানেন না। আর B.R. আম্বেদকরকে যে দল বারবার অপমানিত করেছে, সেই রকম এক রাজনৈতিক দলের বিরুদ্ধে বা এই আমাদের যে সংবিধান, এই সংবিধানের বিষয়ে মানুষ যাতে শ্রদ্ধা, মানুষের যাতে ভালোবাসা বৃদ্ধি করাতে পারে সেই লক্ষ্যে কাজ করা হয়েছে। উধারবন দয়ারপুর আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে প্রার্থী মনোনয়ন দিয়েছিলেন বিজেপির সুনন্দা কুর্মী ও কংগ্রেসের বিরলা কুয়ার। স্ক্রুটিনিতে দেখা যায় কংগ্রেস প্রার্থী তার মেয়ের যে বার্থ সার্টিফিকেট যেটা মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করেছেন সেটাতে ডেট কালি দিয়ে লেখা, তাতে সন্দেহ দেখা দেয়। সঙ্গে সঙ্গে এই আশাকর্মী মৈনী কল এর যোগাযোগ করলে সে তার পঞ্জীনয়ন রেজিস্ট্রেশন দেখিয়ে দেয়, তাতে লেখা 19/11/2018, তবে তাকে তার এপ্রিল মাস বলার জন্য চাপ সৃষ্টি করা হয়েছে। বিজেপি পার্টির প্রার্থী যিনি মনোনয়ন দিয়েছেন সুনন্দা কুর্মী, তার সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করলে তিনি বলেন এটা যে জাল বার্থ সার্টিফিকেট তা তার কাছে প্রমাণ আছে, দরকার হলে আদালতে তা পেশ করবেন। আপনার নামটা বলুন। আচ্ছা আচ্ছা, তো কালকে আপনার কাছে একটা ফোন এসেছিল, সে ফোনটা কিসের এবং কেন আসছিল? আমাকে ফোন করেছিল সন্তোষ কুয়ার নামে। কি বলেছে? দেওলা কুয়ারের যে ডেলিভারি হয়েছে সেটা বলেছিল যে এপ্রিল মাসে বলবে। আচ্ছা, এপ্রিল মাসটা খালি এপ্রিল মাস বলে দেবেন, আর এমনি তো 19/4/2018 এটা সেই নিয়ে করতে বলেছে। আপনি অরিজিনাল ডেটটা এখন আমার রেজিস্ট্রারিতে যেটা আছে ওটাই বলতে হবে, আমি তো আর এখন মাথায় সবটা থাকে না, আমি রেজিস্ট্রারি না দেখে কেমনে বলে দেব। তাহলে অরিজিনাল ডেটটা এখন কি পেয়েছেন? 19/11/2018। আর ও কি করেছে? ও বলেছিল যে এপ্রিল মাসের কথা বললেন। আচ্ছা, তার মানে আর অ্যাকচুয়ালি ওইটাকে সার্টিফিকেটটাকে এখন কি দেখেছেন আপনি যে 19/11? এখন তো মেইন সার্টিফিকেট যেটা জমা দেওয়া হয়েছে সেটাও তো বেরিয়ে আসবে, তো আপনাকে মানে বলা হয়েছে যে এপ্রিল মাস বলা হবে, কিন্তু এটা তো হয়েছে নভেম্বর মাস। ঠিক আছে, কে বলেছে? এবার এসেছি খেলার খবরে। আজ শিলচর SM দেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত অনূর্ধ্ব 15 ইন্টার স্কুল ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টের দুটি খেলা হয়। প্রথম খেলা অদরচাঁদ HS স্কুলের সাথে দিল্লি পাবলিক স্কুলের ছিল, কিন্তু দিল্লি পাবলিক স্কুল মাঠে আসেনি। আবার দ্বিতীয় খেলাতে রামানুজ বিদ্যা মন্দিরকে 5 উইকেটে হারিয়ে MACMSR সেকেন্ডারি স্কুল জয়ী হয়। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।